প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কামরুন নাহার 1967 সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিজিও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইনফার্টিলিটি সেন্টারে গাইনি অ্যান্ড অবস বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ তোমাকে এবং এনটিভিকে এই চমৎকার একটি আয়োজনের জন্য। ম্যাডাম, বন্ধ্যাত্ব এবং এর আধুনিক চিকিৎসা, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে যে বিষয়টি আপনার কাছে জানবার রয়েছে সেটি হচ্ছে বন্ধ্যাত্ব আমরা কখন বলতে পারবো? যখন একজন বিবাহিত নারী এবং পুরুষ 1 বছর কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই চলছে এবং 1 বছরের পর যে তারা কোনো সন্তানের মুখ দেখছে না, তখন আমরা তাকে আসলে বন্ধ্যাত্ব হিসেবে অভিহিত করে থাকি। তবে বন্ধ্যাত্বকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রাইমারি বন্ধ্যাত্ব বা প্রাইমারি ইনফার্টিলিটি, আর একটা হচ্ছে সেকেন্ডারি ইনফার্টিলিটি। এখন প্রাইমারি ইনফার্টিলিটি যেটা বললাম যে কখনো বাচ্চাই হয়নি, অর্থাৎ তার বিবাহিত জীবন 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কিন্তু কখনোই সে সন্তানের মুখ দেখেনি। আর সেকেন্ডারি ইনফার্টিলিটি কিংবা বন্ধ্যাত্ব তাদেরকে বলছি যে হয়তো তার একটি বাচ্চা হয়েছিল, সে জীবিত আছে, কিংবা মৃত, অথবা তার হয়তো একটা বাচ্চা এসেছিল, তার মিসক্যারেজ হয়েছে, কিংবা তার একটি একটোপিক প্রেগনেন্সি হয়েছে, তারপরে আর বাচ্চা হচ্ছে না, তাদেরকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলে অভিহিত করে থাকি। ম্যাডাম, বন্ধ্যাত্ব নিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি ইনফার্টিলিটির কথা আপনি বলছিলেন। বন্ধ্যাত্ব নিয়ে আমরা নানা ধরনের কুসংস্কার রয়েছে, পেছনের কারণগুলো কি কি রয়েছে? আসলে বন্ধ্যাত্বের কারণ দেখতে গেলে অনেক কিছু। শুরুতেই আমরা একজন কাপল যখন আমাদের কাছে আসে যে তারা 1 বছর কিংবা 2 বছর কিংবা তারও বেশি বছর হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তখন আমরা আসলে স্বামী স্ত্রী উভয়ের সাথেই আমরা একেবারে খোলামেলা অনেক কথা বলি। তাদের হিস্ট্রি নেই, ডিটেলস হিস্ট্রি খুবই জরুরি, যে তাদের কোনো অতীত ইতিহাসে কোনো রোগশোক আছে কিনা, কোনো ধরনের অপারেশন আছে কিনা, তারপরে হচ্ছে যে তার বিশেষ করে যে স্ত্রী যিনি, ওনার কোনো মাসিকের কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা যদি মহিলা বন্ধ্যাত্বের দিকে যাই, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটা ডিজিজ আছে, সেটার জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে না, কিংবা এন্ডোমেট্রিওসিস নামে একটি রোগ আছে, সেটার জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে না, কিংবা এরকম হতে পারে যে তার হয়তো কোনো ইনফেকশন হয়েছিল কখনো, সেই ইনফেকশন দ্বারা তার টিউবগুলো বন্ধ হয়ে গেছে, সেই জন্য হচ্ছে না। আর পুরুষ সঙ্গীটির জন্য আমরা যেটা করি, একেবারে একটা টেস্টও যদি করে থাকি, তাহলে অবশ্যই তার বীর্য পরীক্ষা কিংবা সিমেন অ্যানালাইসিস আমাদের করতে হয়। সিমেন অ্যানালাইসিস যদি ভালো থাকে তাহলে তো নিরাপদ, কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখি যে সিমেন অ্যানালাইসিস কোনো প্যারামিটারে তার সমস্যা আছে, তখন আমরা ডিটেলস ইনভেস্টিগেশনে চলে যাই যে এই পুরুষ সঙ্গীটির কোনো হরমোনজনিত সমস্যা আছে কিনা, কিংবা ছোটবেলায় তার মাউস অর্কাইটিস নামে কোনো রোগ হয়েছিল, কিংবা তার কোনো অ্যাপেন্ডিসেক্টমি হয়েছিল কিনা, তার অতীত ইতিহাস কি, সেগুলোতে আমরা ডিটেলস চলে যাই। তো এভাবেই আমরা আসলে আইডেন্টিফাই করে থাকি যে কার কোথায় সমস্যা। পরবর্তী সময় আসলে কাউন্সেলিংটি কিভাবে করেন আপনারা? ধরুন যে আমি পুরুষ সঙ্গীটির কথাই বলি। পুরুষ সঙ্গীটি যখন তার বীর্য পরীক্ষা কিংবা সিমেন অ্যানালাইসিস করলাম, দেখলাম যে তার সিমেন প্যারামিটারে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2012-তে সংজ্ঞায়িত করে রেখেছিলেন যে অ্যাটলিস্ট টোটাল কাউন্টে 15 মিলিয়ন থাকতে হবে তার স্বাভাবিক বাচ্চা হওয়ার জন্য, এবং মর্টিলিটি কিংবা গতিশীলতা থাকতে হবে 42% কিংবা 42%, এবং মরফোলজি অর্থাৎ একটা স্পার্মের যে হেড আছে, নেক আছে, টেইল আছে, অর্থাৎ চেহারা চরিত্র, সেটা অ্যাটলিস্ট 4% হতে হবে। তো এখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে যে তার কাউন্ট আছে 15 মিলিয়নের নিচে, তাহলে তাকে আমরা অলিগোস্পার্মিয়া বলি। সেক্ষেত্রে তাকে আমরা মানে কাউন্সিলিং করি যে আপনি স্মোক করেন কিনা, আপনি আদার্স কোনো অভ্যাস আছে কিনা, ড্রিঙ্কস করে কিনা, কিংবা সে কি তার পেশাটা কি। যেমন ধরেন ড্রাইভার, ড্রাইভিং কিন্তু একটা বিরাট ফ্যাক্টর, কারণ তারা দেখা যায় যে 24 ঘন্টার অধিকাংশ সময় তারা বসা অবস্থায় থাকে, ড্রাইভিং করে, এবং এখানে কিভাবে ড্রাইভিং আমাকে অলিগোস্পার্মিয়া তৈরি করতে পারে
সেটা আমি একটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছু অর্গান কিন্তু পেটের ভিতরে দিয়েছেন, কিন্তু একমাত্র পুরুষের এই টেস্টিস এবং এই জিনিসটা, এই অর্গানটা প্রজনন অঙ্গের কিন্তু বাইরে দিয়েছেন। তার কারণ হচ্ছে যে পেটের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার এক না, পেটের টেম্পারেচার বেশি এবং বাইরের টেম্পারেচারটা কম। তো যখনই একজন পুরুষ এই দীর্ঘক্ষণ ড্রাইভিং চেয়ারে বসে থাকে কিংবা মনে করেন সে ল্যাপটপে কাজ করছে, দীর্ঘক্ষণ বসে আছে, তখন দেখা যায় যে ওই অন্ডকোষের টেম্পারেচার বেড়ে যায় এবং এই টেম্পারেচার তখন স্পার্মগুলোকে মেরে ফেলে, স্পার্মের গতিশীলতাকে নষ্ট করে দেয়, স্পার্মের যে মর্টিলিটি আছে কিংবা তার যে মরফোলজিগুলোকে নষ্ট করে দেয়। এবং এই এনভায়রনমেন্টাল টেম্পারেচারের জন্য অনেক সময় পেশাগত কারণও ইনফার্টিলিটির কারণ হতে পারে। নিশ্চয়ই। তাদের ক্ষেত্রে আসলে কি করণীয় তখন? আসলে সেই ক্ষেত্রে যারা অধিকাংশ সময় বসে কাজ করে, সেটা ড্রাইভার হোক, সেটা ল্যাপটপে হোক, কর্পোরেট অফিসে হোক, তাদেরকে আমরা আসলে বলে থাকি যে আপনি যখন ড্রাইভিং করবেন, আপনি যখনই থামবেন কিছুটা সময় আপনি হাঁটাচলা করবেন। প্লাস আরেকটা কথা বলি যে অন্তর্বাস কিংবা আন্ডারওয়্যার পরেন সেটা একটু খোলামেলা যাতে হয়, টাইট যাতে না হয়। আর যিনি ল্যাপটপে কাজ করেন তাকে আমরা বলি যাতে প্রতি ঘন্টায় অন্তত 5 থেকে 10 মিনিট আপনি উঠে হাঁটাচলা করবেন। এবং অনেকে আছে আপনি দেখবেন যে পা দুটো মেলে কোলের উপর রেখে ল্যাপটপ ইউজ করে। তো ল্যাপটপের যে রে আছে সেই রেটা কিন্তু আমাদের স্পার্মের যে ডিএনএটাকে নষ্ট করে দেয়, ফ্র্যাগমেন্টেশন করে, ভেঙে দেয়। তো যার জন্য আলটিমেটলি সে জানলই না যে কি কারণে তার ইনফার্টিলিটি ডেভেলপ করে গেল। তো আমাদের এই ডিজিটাল যুগে অনেক কিছু আমাদের সুযোগ সুবিধাও হয়েছে, কিন্তু পাশাপাশি অনেক কিছু আমাদেরকে মানে অনেক অভিশাপ আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে ল্যাপটপ, মোবাইল, আরেকটা যেটা বলতে চাই আমি খুব সবসময় বলি আমি সব জায়গায়, যে আপনি যখন আপনার মোবাইলটা ইউজ করছেন এবং দেখা যায় মোবাইলটা ইউজ করে আপনারা কি করেন, পকেটে রাখেন। তো এই পকেটের থেকে অন্ডকোষের দূরত্ব মাত্র 6 সেন্টিমিটার দূরে থাকে, 6 থেকে 8 সেন্টিমিটার। তো মোবাইলটা কিন্তু আমি যখন কথা বলি তখন অনেকক্ষণ ধরে তার রেটা বিকরণ দিতে থাকে। তো সেই বিকরণও কিন্তু আমার ডিএনএকে ভেঙে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে মোবাইলটা মানে প্যান্টের পকেটে না রেখে যদি একটা ব্যাগ বহন করেন, যে ব্যাগের মধ্যে সাইড রাখলেন, তাহলে অনেকখানি উপকার হতে পারে শুধুমাত্র ছেলেদের জন্য। ছেলেদের জন্য। এবং স্মোকিং তো অবশ্যই, স্মোকিং, অ্যালকোহল এগুলো তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং লাইফস্টাইল মডিফিকেশন সবচেয়ে, সেটা ছেলে হোক মেয়ে হোক, লাইফস্টাইল মডিফিকেশন খুব খুব জরুরি। এভরিডে একটু এক্সারসাইজ করা, মানে প্রচুর পরিমাণে মৌসুমি শাকসবজি, ফলমূল খাওয়া, পানি খাওয়া, এটা খুব জরুরি। কারণ আমাদের লাইফস্টাইল আমাদেরকে দিন দিন আরও আমাদের মানে এই ইনফার্টিলিটির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা আসলে বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণ করবেন তাদের আসলে কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, অবশ্যই। এখন ধরেন যিনি 20 বছরে বিয়ে হয়েছে আর যার 30 বছর বয়সে বিয়ে হয়েছে, এখানে কিন্তু 10 বছরের ফারাক। যে মেয়েটি 20 বছরে বিয়ে হয়ে 2 বছর পরে আমার কাছে আসলো, যে 2 বছর যাবত আমরা চেষ্টা করছি, বাচ্চা হচ্ছে না, তাদের বেলায় কিন্তু অনেক সুযোগ। তাকে আমি 6 মাস 1 বছর টাইম দিতে পারি, যে 1 বছর তোমরা নিয়মিত চেষ্টা করো। দেখা যায় মোর দেন 70-80% 6 মাস 1 বছরের মধ্যে কনসিভ করে যাচ্ছে। কিন্তু যে মেয়েটি 30 বছরের পরে আসলো কিংবা 35 বছরে বিয়ে করে আসলো কিংবা 30 বছরে বিয়ে হয়ে 5 বছরে তার ক্যারিয়ারের জন্য বাচ্চাই নিল না, সে তার চাকরি করবে, সে একটা পোস্ট পজিশনে যাবে, তারপর বাচ্চা নেবে, তার জন্য কিন্তু 6 মাসও আমরা বলবো না যে তুমি অপেক্ষা করো। কারণ আমাদের মেয়েদের আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট পরিমাণ ডিম্বাণু দিয়ে দিয়েছেন, যেটা নাকি মায়ের পেটে গর্ভে থাকা অবস্থাতেই মানে আপনার কাউন্ট শুরু হয়ে যায় এবং একটু একটু করে নষ্ট হতে থাকে। তো এই যে রিপ্রোডাক্টিভ এজ 15 থেকে 45 বছর, যত দিন যেতে থাকে ডিম্বাণুর সংখ্যা তত কমতে থাকে। তো 30-এর পরে যে, 35-এর পরে যে এবং 40-এর পরে যে আর ডিম্বাণুর পরিমাণ থাকেই না। কিন্তু এখন দেখা যায় যে অল্প বয়সে ডিম্বাণুর পরিমাণ কমে যায়, সেটাকে আমরা ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ বলি কিংবা পুওর ওভারিয়ান রিজার্ভ বলি। তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বাচ্চা হতে খুবই সমস্যা হয়ে যায়। তো তাদের বেলায় আসলে আমরা কাউন্সিলিং করি, দ্রুত বাচ্চা নিতে বলি, তাদের বেলা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, এবং তাদের যদি আরও কোনো সমস্যা থাকে, এখন তো অনেক ধরনের আধুনিক চিকিৎসা শুরু হয়েছে, সেই ধরনের চিকিৎসা আমরা চলে যাই। নিশ্চয়ই। বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক আধুনিক চিকিৎসা হচ্ছে। আগে যেমন ছিল যে বছর দশেক আগেও শুধু ওষুধ, তারপর হচ্ছে যে ইনজেকশন এবং টুকটাক অন্যান্য চিকিৎসা হতো। তো এখন কিন্তু আমাদের দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা বলতে ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি এবং এআরটি, প্রথমে হচ্ছে ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশন কিংবা আইইউআই, আইভিএফ, ইক্সি, ইমসি, এ ধরনের অনেক কিছু চলে এসেছে। তাহলে শুরুতে হিস্টোস্কোপি কিংবা ল্যাপারোস্কোপি কাকে করব, কেন করব? নিশ্চয়ই। এখন যেই মহিলাটি আসলো যে তার বাচ্চা হচ্ছে না, যখন ইনভেস্টিগেশন করলাম,
তখন দেখা গেল তার টিউবাল ফ্যাক্টর ইনফার্টিলিটি, অর্থাৎ দুইটা যে টিউব থাকে, যে টিউবটা ট্রান্সপোর্টে ব্যবহার হয়, অর্থাৎ স্পার্ম এবং ওভাম শুরুতেই টিউবে যাই মিলিত হয়। অনেকে হয়তো বুঝতে পারেন না, ভাবেন যে সরাসরি একটা বাচ্চা ইমপ্লান্টেশন হয় ডাইরেক্ট যে ইউট্রাসের ভিতরে কিংবা জরায়ের ভিতরে। আসলে ঘটনাটা তা না। আল্লাহ তাআলা যে দুইটা টিউব দিয়েছেন, যেটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি, সেই ডিম্ব নালী কিংবা ফ্যালোপিয়ান টিউবে একটা স্পার্ম এবং ওভাম মিলিত হয়, এবং মিলিত হওয়ার 5 থেকে 7 দিন পরে এই কোষগুলো যখন বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি পাওয়া অবস্থায় সেটা ইমপ্লান্টেশন হয় ইউট্রাসের গায়ে, যে সেটা অ্যান্টেরিয়র ওয়ালে হোক কিংবা পোস্টেরিয়র হোক, লেটারাল কিংবা যে কোনো সাইড ওয়ালে হতে পারে। তো এই যে পরিবহন ব্যবস্থাটি যে টিউবটিতে হচ্ছে, এই টিউব যদি ব্লক থাকে, বন্ধ থাকে, তাহলে তো সেখানে পরিবহন হবে না, এবং স্পার্ম ওভাম মিলিত হওয়ার কোনোই সম্ভাবনাই, বাচ্চা হওয়ার তো সম্ভাবনাই হয় না। এখন এই টিউব যদি আমাকে খুলতে হয়, তাহলে আমরা ল্যাপারোস্কোপি নামে একটা অপারেশন করি, যেটা খুব গোল্ড স্ট্যান্ডার্ড এবং খুব জনপ্রিয় একটি অপারেশন। সেটা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা ছোট ছোট 3টা ফুটা করি, কখনো 4টা, তবে ম্যাক্সিমাম সময় 3টাও ছোট ছোট হোল করি। ছোট হোল মানে কি হোল সার্জারিও বলা হয় এটাকে। সেই ফুটা করে আমরা দেখা যায় যে টিউবগুলো খুলে দিয়ে আসছি। কখনো কখনো দেখা যায় ল্যাপারোস্কোপির মাধ্যমে সেটা খোলা গেল না, সেই ক্ষেত্রে আমরা হিস্টোস্কোপি নামে একটা অপারেশন করি। অর্থাৎ হিস্টোস্কোপ হচ্ছে একটা ছোট্ট 2.9 মিলিমিটার ক্যামেরা। এই 2.9 মিলিমিটার ক্যামেরাটা আমরা ইউট্রাসে ওই সার্ভিক্সের ভিতরে ঢুকিয়ে আমরা ইউট্রাসটা দেখি ক্যামেরা দিয়ে, এবং ওখানে টিউবার ক্যানুলেশন করি, অর্থাৎ ছোট্ট একটা ওয়্যার তারের মতন একটি ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়েও আমরা টিউবগুলোকে খুলে দিয়ে আসি। তখন দেখা যায় সে স্বাভাবিকভাবে, যদি দুটো টিউবের একটা টিউবও খোলা থাকে, তখন কিন্তু সে স্বাভাবিকভাবে কনসিভ করে যায়। এটা একটা চমৎকার ব্যবস্থা, এবং এটা একটা ডে প্র্যাকটিসের মতো। আপনি সকালে করলে বিকেলে চলে যাচ্ছে রুগী, বিকেলে করলে হয়তো সে সকালবেলা চলে যাচ্ছে, এবং তার কোনো পেইন নেই, কিছু নাই, সে খুব স্বাভাবিক কাজ করে সবই করতে পারছে। আরেকটা হচ্ছে যে আমরা হিস্টোস্কোপি আরও কিছু কাজে ইউজ করি। যেমন মনে করেন যে একটি পেশেন্টের সাবমিকস ফাইব্রয়েড, অর্থাৎ তার জরার অভ্যন্তরে একটা ফাইব্রয়েড হয়ে আছে, টিউমার কিংবা একটা পলিপ হয়ে আছে, এবং সে কনসিভ করছে না, তার খুব পেইন, তার খুব ব্লিডিং। আগের যুগে দেখা যাচ্ছে সাবমিকস পলিপ মানে তার জরাটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না। কিন্তু এখন একটা এই যে চমৎকার একটা পদ্ধতি হিস্টোস্কোপি, এই হিস্টোস্কোপির মাধ্যমে আমরা সেই পলিপ রিমুভ করে দিচ্ছি, আমরা ফাইব্রয়েড রিমুভ করে দিচ্ছি, যে কোনো ফরেন বডি যাই থাকুক না কেন রিমুভ করে দিচ্ছে, এবং সে চমৎকারভাবে মা হতে পারছে। এটা চমৎকার একটা আধুনিক চিকিৎসা, যা অল্প খরচে একটা রোগীর জন্য মানে সাংঘাতিক রকমের আশীর্বাদ। আর এআরটি কিংবা এআরটির যে ধাপগুলা, প্রথম ধাপটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এটা হচ্ছে যে খুবই একটি ভালো মানে ব্যবস্থা, এবং খুব মানে কি বলবো, এটা সস্তা, পেশেন্টের কোনো পেইন হয় না। আমরা পেশেন্ট যাদেরকে আমরা আইউআই করব, তারা কারা? তারা একটা গ্রুপ আছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, অর্থাৎ তারা সবই ভালো, হাজব্যান্ডের সিমেন্ট প্যারামিটার ভালো, তার কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না। এই যে অব্যাখ্যায়িত বন্ধাত্ব কিংবা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, এই ক্ষেত্রে আইউআই খুব ভালো কাজ করে। আমরা বন্ধাত্বের এই আধুনিক চিকিৎসা নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধাত্বের আধুনিক চিকিৎসা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে, এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলা রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ,
মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। এই যে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনলাম, আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই বা দর্শকদের যেটি জানবার বিষয় রয়েছে যে সাফল্যের হার আসলে কতটুকু? ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশনের কথা যদি বলি তাহলে এটার সাফল্য সারা পৃথিবীতে এবং আমাদের দেশে 20 থেকে 25%। এখন ধরুন 100 জন ইনফার্টাইল কাপল আসলো, তার মধ্যে যদি 20 থেকে 25 জন শুধু আইওআই করে সাফল্য পায়, তাই বা কম কি? কারণ আমাদের দেশে তো ধনী লোকের সংখ্যা অনেক কম, তো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের জন্য এটা খুবই সস্তা এবং এটা হচ্ছে করেই চলে যাওয়া যায়। এমন না যে তাকে মানে অনেকে ভাবে যে আইওআই করবো আমাকে কয়দিন থাকতে হবে, আসলে এটা থাকার প্রয়োজন হয় না। না না, এটা হচ্ছে যে আমাদের যে সেন্টারগুলো আছে সেন্টারগুলোতে এসে তারা 2 ঘন্টা বসলেই হয়ে যায়। 2 ঘন্টা মানে বসার পরে ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশন কিংবা আইওআই করার পর উনি 10 মিনিট পরেই কিংবা সাথে সাথে উঠে চলে যেতে পারে, তাতে কোনো সমস্যা, কোনো বাধা নাই। এবং এটাতে আসলে সাফল্যের হার যেটা বললাম যে 20 থেকে 25%। আর যদি আইভিএফ কিংবা ইক্সি করে, আইভিএফ এবং ইক্সি আসলে ম্যানিপুলেশনটা দুই দিক থেকেই হয়, অর্থাৎ এটাতে অনেক ধরনের ইঞ্জেকশন দিতে হয়, তারপরে ডিম্বাণুগুলো বড় করে সেগুলাকে বের করে নিয়ে এসে সেগুলা ল্যাবে আবার রাখতে হয়, রেখে তারপর একটা নির্দিষ্ট সময়ে আবার জরায়ুতে প্রতিস্থাপন করতে হয়। সেই ক্ষেত্রে সাফল্যের হার অবশ্যই কিছু বেশি এবং সেটাকে বলা হয় যে 30 থেকে 35%, কখনো কখনো 50% হতে পারে সেটা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এনটিভিকে চমৎকার একটি আয়োজনের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সায়েন্টিস্টরা দেখছেন যে ফেইলিউর কথাটার যে ইমপ্লিকেশন, যেমন একটা মানুষকে যদি আপনি বলে দেন আপনার কিডনি ফেইলিউর হয়ে গেছে, সেটার মারাত্মক একটা সাইকোলজিক্যাল সোশ্যাল ইমপ্লিকেশন। এবং দেখা যাচ্ছে কিডনি যে কাজ করে না বা কিডনি যে ইনজুরি হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেটা আকস্মিক বা ক্রনিক যেভাবে হয়, তার মধ্যে কিন্তু বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায়ে আছে, গ্রেড আছে। তার মধ্যে কিছু কিছু এমন আছে যে নর্মাল লাইফের সাথে প্রায় কম্প্যাটেবল, মানে তার কিডনি কিছুটা আঘাতগ্রস্ত, মানে ইনজুরি হয়েছে, কিন্তু অলমোস্ট নর্মালের কাছাকাছি এবং সে কাজকর্ম সব স্বাভাবিক করতে পারছে। এই জন্যেই ইনজুরি কথাটার উপর জোর এসছে। এবং ইনজুরি আমরা কখন বলি, যেমন ধরুন একজন মানুষের ভালোভাবে প্রস্রাব হয়, তার দৈনন্দিন জীবনযাত্রা সব কিছু স্বাভাবিক, হঠাৎ সে লক্ষ্য করলো যে তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntbbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।